ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? অনেকে জয়েন হয়ে গেছেন। আজকে আমরা মূলত বাস্তব সংখ্যা রিলেটেড ক্লাসটা করব। আকাশ নীল আছেন, সেতু সিকান্দার, আরেকজনের নাম তো হিন্দিতে লেখা আমি পড়তেই পারি না, রিফাত আহমেদ, শাপা মারোয়া, তারপরে পান্না ইসলাম পান্না, মোহাম্মদ ইবনে আনোয়ার, আসমানি আক্তার মিম, শেফা ইসলাম, শাহাদত হোসেন, আঞ্জুমান পারভেজ, মনিরুজ্জামান মনির, জেসমিন জেমমি বলে জেমিনি, সজীব সরকার, এমএসটি আঙ্গুরি, শারমিন আক্তার কণা, ইসরা জান, হুমায়রা পাখি, রাবেয়া ইসলাম, তারপরে শাহিদা পারভিন, সোয়াইদ আহমেদ, মৃদা লাবণী, আল মুঈদ হাসান, আসমানি আক্তার মিম, শম্পা ইসলাম, ফাতেমাতুজ্জোহরা, মাহবুবা জান্নাত মিমি, নুসরাত জাহান রোজি, আইরিন অ্যাঞ্জেল, এবি করিম, সোহান আক্তার, শাহাদাত রূপা, পার্থ, তারপর আছে সাদিয়া তাসমিন, নাজমুল, তারপর নাজমুন সাকি, ইউসুফ বিন সিদ্দিক, আব্দুল কাদের রেদওয়ান, ফারুক মোল্লা, আজিদা ইসলাম, সুমাইয়া সুমি, তানজিল আক্তার তিন্নি, অসানা জীবন, রাজু, তারপরে এগুলো তো পড়া হয়ে গেছে, সাদিয়া আছে, লর্নে বয় সুজান, মারজান জাহান মুক্তা, সুমন আক্তার লাবণ্য। হ্যাঁ, টপিক শেষ হলে এক্সাম নিব, সমস্যা নেই, টপিক শেষ হলে এক্সাম দিতে পারবেন। আজকে মূলত আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো, ঠিক আছে? অনেক জয়েন হয়ে গেছে, এক ক্লিকেই দেখা গেল 200 জন। মাই গড, জনের মতো জয়েন হয়েছে। তো আজকে মূলত আমরা কথা বলবো বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, তারপরে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, অনুবন্ধী সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর নেক্সট ক্লাসে আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস মৌলিক সংখ্যা নিয়ে। আজকে যদিও আমি একটু শিখ, তারপর ক্লাসে আসলাম, যেহেতু নতুন ক্লাস মিস দিলে অনেকে হয়তো বা বলবেন যে ক্লাস মিস। আজকে অনেকের নাম বলছি, প্রায় নোটিফিকেশন তো আসবে। স্নিগ্ধা দাস, টাইম মতো ক্লাসে চলে আসবেন, 9টার দিকে লিঙ্কে ক্লিক করলেই হবে, অথবা সার্চ বারে গিয়ে গ্রুপের নামটা লিখলেই আপনার আইসা পড়বে। এইচ এম তালিম বলছে আমার নামটা আজকেও বললেন না। এইচ এম তালিম দিলাম, ভাইরাল করে দেন। তালিম সবার আগে ভাইরাল করে দিলাম। ও আমার এখানে হয়তো বা দেখতেছেন, ওই আপনার ছোট এখানে যে সিস্ট হয়, আমার চোখের এই পাশে একটা সিস্ট হয়েছিল। এর আগে এইটা একবার অপারেশন করা হয়েছিল, এরপরে আবার অপারেশন করা হয়েছে, ওইটা আবার হয়েছিল। এখন আশা করা যায় যে আর হবে না, ছোট একটাই।
ও একটু সমস্যা জয়েন্ট এখানে দিচ্ছি। সমস্যা নেই। পোর্টটা একটু চালু হোক, এর মধ্যে সবাই জয়েন হোক। আর আমরা কয়েকজনের নাম পড়ি। ঝর্ণা শাইক বলছেন একদিন পর পর ক্লাস নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, একদিন পর পরই নিব। আপনারা জানেন যে আমাদের ডাইজেস্ট এবং জব ইংলিশ বইটা, ডাইজেস্ট বইটা পুরোপুরি আমরা দিয়ে দিছি, ছাপানোর কাজ চলতেছে। হ্যাঁ, অনেক বই ছাপানো হচ্ছে। আর ইংলিশ বইটা আমরা এই সপ্তাহের মধ্যে প্রেসে দিয়ে দিব। এই দুইটা বই প্রেসে দেওয়ার পরে ইনশাল্লাহ এই মাসের পর থেকে আপনারা ক্লাস পাবেন, সপ্তাহে মিনিমাম 3টা করে ক্লাস পাবেন। ইসরাত জাহান আপনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইয়া? যাক, আলহামদুলিল্লাহ। কোন ডিপার্টমেন্ট, কোন ব্যাচ আপনি? নীলামা দীপা। কারেন্ট চলে গেছে যদিও। এই বিষয়টা মানে এই যে এইখানে যে সমস্যাটা, এটা এর আগে আমি 2বার করে মানে করা হয়েছে, প্লাস্টিক সার্জন তো করেছিলাম, মানে অনেক বড় ডাক্তারটা করছিলাম। অনেক বড় ডাক্তার দিয়ে করছিলাম। ওই যে বলে না যে বেশি, মানে আমি একটু সেন্সিটিভ বিষয় তো, মানে অনেক বড় ডাক্তারের কাছে গেছি, একজন প্লাস্টিক সার্জনের কাছে গেছি, তো সে ঠিক মতো করতে পারে নাই। তো দেখা গেল যে উনি 2বার করে এই জিনিসটা কাটছে এখানে। হ্যাঁ, তারপরও দেখা গেলো ক্লিয়ার হয় নাই। এইবার যারা করাইছি সে আমার ফ্রেন্ড, মানে খুব কাছের, মানে আমারই ক্লাসমেট ধরতে পারেন। তো সরাসরি তার মানে তাকে দিয়ে করাইছি, মানে ফ্রেন্ড। সে বললো যে বাসায় এসে করে দেবে, বাসায় আসছিল, বললো যে বাসায় করা লাগবো না, পরে ওর চেম্বারে গিয়ে এটা করা হয়েছে আর কি। তো এই আর কি, আল্লাহ ভরসা দোয়া করেন। মানে চোখের কাছে তো ওই জন্য একটু সেন্সিটিভ, আদারওয়াইজ এটা করা লাগতো না বা দরকারও ছিল না এটা করার। আমরা কি বলছিলাম যে আমরা কথা বলবো মূলত বাস্তব সংখ্যা নিয়ে। হ্যাঁ, বাস্তব সংখ্যা, যে এখানে যে বিষয়টা আছে বাস্তব সংখ্যা, এই বিষয়গুলো আমরা ভুলে যাই বা চিনি না বা করতে পারি না। না, ব্যথা ছিল না, এটা নর্মাল ছিল আর কি। সেবাসিয়াস সিস্টগুলো অনেক প্রকার হয়, কোনটা ব্যথাহীন, কোনোটা ব্যথা সহ। আমারটা ছিল যেটা নন ব্যথা আর কি, ব্যথা ছাড়া। এখন আসেন যে বাস্তব সংখ্যা কি, এই জিনিসটা আমার বুঝতে হবে। আমরা সংখ্যা রেখে পড়ছিলাম ছোটোবেলায়, মনে আছে কিনা?
আমরা সংখ্যা রেখা পড়ছিলাম ছোটোবেলায় ক্লাস 6-এ। এরকম মাঝখানে একটা দাঁড়িয়ে থাকতো, এখানে থাকতো 0, এইদিকে থাকতো 1 2 3 4 ডট ডট অসংখ্য সংখ্যা শেষ পর্যন্ত। আবার এইদিকে থাকতো -1, এখানে থাকতো -2, এদিকে থাকতো -3, এদিকে -4, এরপরে আরও অসংখ্য আছে, সংখ্যার শেষ নেই। এখন বাস্তব সংখ্যা হইতেছে কোনগুলা? যে বাস্তব সংখ্যা হচ্ছে, সহজ হিসেবে বুঝাই দিই, চিত্র দিয়ে বুঝতে ভালো মনে থাকবে। বাস্তব সংখ্যাটা হচ্ছে শূন্য সহ ধনাত্মক সকল সংখ্যা সহ ঋণাত্মক সকল সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা জিনিসটা কি? শূন্য সহ ধনাত্মক সকল সংখ্যা, ঋণাত্মক সকল সংখ্যা। এখানে আবার দেখেন এর মাঝখানে কিন্তু দেখেন 1 এবং 2 এর মাঝখানে কিন্তু হাফও আছে, ভগ্নাংশ সহ। বাস্তব সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যাগুলোও, দশমিক সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা, এগুলা হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, বুঝছেন কিনা? আচ্ছা, একটু মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাস্তব সংখ্যা হচ্ছে কোনগুলা? শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ জাতীয় সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা সহজভাবে চিনতে পারি, কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, ওইটাই বাস্তব সংখ্যা। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, যেমন 2 কে বর্গ করলে কত? 4, তাহলে এটা ধনাত্মক সংখ্যা না? এটা বাস্তব সংখ্যা। -2 এটাকে বর্গ করলাম, এটা কি হবে? +4, তাই না? তাহলে কি বর্গ করলাম ঋণাত্মক, পাইলাম ধনাত্মক, তার মানে এটা কি বাস্তব সংখ্যা। এখন যদি আমি আপনাকে বলি যে -2 এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলে দেখেন স্কোয়ার আর ওটা কাটা দেবো, -2 ধনাত্মক সংখ্যা পাইছি না, এটা বাস্তব সংখ্যা না। তার মানে এটা হবে অবাস্তব সংখ্যা। আমরা অবাস্তব সংখ্যা পড়বো, অবাস্তব সংখ্যা আমরা পড়বো। মানে একটা জিনিসটা বুঝেন যে সহজ সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যা বাস্তব সংখ্যা কিনা, আমরা ওইটা প্রকাশ করব। আমরা কিভাবে চিনবো? ওই সংখ্যাটাকে বর্গ করব। সাপোজ মনে করেন আপনাকে বললো যে √23, এইটা। আরেকটা দিল যে শুধু √23, বললো কোনটা বাস্তব সংখ্যা? এই দুইটার মধ্যে কোনটা বাস্তব সংখ্যা? আমরা দুইটাই বর্গ করব, এটাকেও বর্গ করব, এটাকেও বর্গ করব। এখন এইটাকে বর্গ করার পর দেখলাম যে -23, আর এটাকে বর্গ করার পর দেখলাম 23, তার মানে বাস্তব সংখ্যা কোনটা? এটা। কোনো সংখ্যাকে বর্গ করার পর যদি ঋণাত্মক ভ্যালু আসে তাহলে অবাস্তব। কি? অবাস্তব। আর যদি ধনাত্মক ভ্যালু পান তাহলে বাস্তব। যেমন আমি যদি বলি যে -7, এটা কি বাস্তব নাকি অবাস্তব? তাহলে আমরা কি করব? এটাকে বর্গ করব, বর্গ করার পরে এটা কি হবে? উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 7 7 কত? 49। তো তার মানে এটা কিন্তু পজিটিভ ভ্যালু আমরা পেলাম, তার মানে এটা কি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কে বুঝেন নাই সে একটু বলেন যে বাস্তব সংখ্যাটা কে বুঝেন নাই। জিনিসটা বুঝতে হবে যে কোনো সংখ্যাকে বর্গ করলে আমরা জাস্ট বর্গ করে দেখব যে এটা বাস্তব নাকি অবাস্তব। আমরা নিজেরাই বলতে পারবো যে এটা বাস্তব সংখ্যা, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন এটা বাস্তব সংখ্যা 2 প্রকার। বাস্তব সংখ্যা 2 প্রকার। একটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা জাস্ট মনে রাখেন যে মূলদ সংখ্যা। আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা মূলদ এবং অমূলদ নিয়ে কিন্তু ফুল ডিটেলস আলোচনা করব, এই জন্য মূলদ এবং অমূলদ নিয়ে আজকে আমরা আজকের ক্লাস আমরা আলোচনা করব না। জাস্ট মনে রাখেন সকল ধনাত্মক সকল ঋণাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। অথবা আমরা কিভাবে চিনবো কোন যে সংখ্যাটা বলবো এটা বাস্তব কিনা? যেমন -2 বলছি, এটা বাস্তব কিনা। তাহলে আমরা কি করব? এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে স্কোয়ার আর রুটে কাটা যায় -2, যেহেতু ঋণাত্মক ভ্যালু আসলো তার মানে এটা অবাস্তব সংখ্যা, বাস্তব নয়। আচ্ছা, আরেকবার আমি বুঝাই। বাস্তব সংখ্যাটা হচ্ছে দেখেন 0 1 2 3 4 ডট। এটা জাস্ট মনে রাখেন, এদিকে -1 -2 -3 এরকম ডট ডট চলতেই থাকবে। তার মানে এই শূন্য সহ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এই সবগুলো মিলাই বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা হচ্ছে কি? শূন্য থাকবে, বাস্তব সংখ্যার মধ্যে শূন্য থাকবে, শূন্য সহ ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সকল সংখ্যা থাকবে, এর মধ্যে ভগ্নাংশ থাকবে। এর মধ্যে কি থাকবে? ভগ্নাংশ থাকবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যা, সহজ বাংলা কথায়। তারপর বুঝেন না কেন? বুঝলাম না। বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা মিলে যত সংখ্যা,
এটা হচ্ছে বাস্তব সংখ্যা, অনেক একদম সিম্পল বিষয়। আর একটা সংখ্যা বাস্তব কিনা আমরা কীভাবে প্রমাণ করব? যেমন আমরা লিখলাম 2^-2 আর -2, এই দুইটার মধ্যে কোনটা বাস্তব সংখ্যা? এই দুইটার মধ্যে কোনটা বাস্তব সংখ্যা? আমরা কি করব? দুইটাকে বর্গ করব, দুইটাকে বর্গ করলাম। এখন বর্গ করার পর এটাকে বর্গ করলে স্কোয়ারের উপরে কাটা যাবে, -2, ঋণাত্মক ভ্যালু পেলাম। বর্গ করার পর যদি ঋণাত্মক ভ্যালু পাই তাহলে ওইটা বাস্তব সংখ্যা হবে না, ওইটাও বাস্তব। আর বর্গ করার পর যদি ধনাত্মক ভ্যালু পাই, এটা ধনাত্মক না? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন -2 কথা যদি চিন্তা করি, এটা বাস্তব নাকি অবাস্তব? তাহলে এটাকে আমরা স্কোয়ার করবো, স্কোয়ার করলে তাহলে -2 হয়ে যাবে +4, তার মানে আমরা ধনাত্মক ভ্যালু পেলাম। এখানে মাইনাস ছিল কিন্তু বর্গ করার পর কি পেয়েছি? ধনাত্মক ভ্যালু পেয়েছি, তার মানে এটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। হ্যাঁ, সকল ঋণাত্মক সংখ্যা বাস্তব সংখ্যা। তো সকল ঋণাত্মক, সকল ধনাত্মক, শূন্য সবই বাস্তব সংখ্যা, সহজ হিসাব। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস পড়ব যে বাস্তব সংখ্যার অভেদ উপাদান। বাস্তব সংখ্যার কি অভেদ উপাদান? এটা আপনারা এতদিন মুখস্থ করছেন। অভেদ উপাদান হচ্ছে 0 এবং 1, বাস্তব সংখ্যার অভেদ উপাদান। এখন অভেদ উপাদান কেন 0 এবং 1 এটা কিন্তু আমরা জানি না। বাস্তব সংখ্যার অভেদ উপাদান কয়টা? দুইটা, একটা 0 আর একটা 1। এইটার অভেদ উপাদান হচ্ছে, দেখেন 0-র সাথে, যেমন আমি 7-এর সাথে যদি 0 যোগ করি কোনো কিছু চেঞ্জ হবে? 7ই। 10-এর সাথে যদি 0 যোগ করি তাহলে কি হবে? 10ই। এর সাথে যদি 0 যোগ করি তাহলে এ। কোনো সংখ্যার সাথে এমন কোনো সংখ্যা যদি থাকে যাকে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কোনো সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা যোগ করলে যদি তার মানের কোনো পরিবর্তন না হয়, ওই সংখ্যাটাকে তার যুগের অভেদ উপাদান বলা হয়। এজন্য 0 হচ্ছে বাস্তব সংখ্যার যুগের অভেদ উপাদান। 0 হচ্ছে কি? বাস্তব সংখ্যার যুগের অভেদ উপাদান। এখন 1টা হচ্ছে গুণের উপাদান, গুণের অভেদ উপাদান। কেন? 1 দিয়ে দেখেন, যেমন 7 × 1 তাহলে 7, তারপরে 10 × 1 10, মানের কোনো পরিবর্তন হইতেছে a × 1, তাহলে আগের মতোই কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা গুণ করলে যদি দেখা যায় তার মানের কোনো পরিবর্তন হয় না, গুণ করার ফলে তাকে বলা হবে গুণের অভেদ উপাদান। এই জন্য বাস্তব সংখ্যার অভেদ উপাদান দুইটা, একটা 0 এবং একটা 1। এই দুইটা সংখ্যা দিয়ে 0 হচ্ছে যুগের উপাদান আর 1টা হচ্ছে গুণের উপাদান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা? কেন অভেদ উপাদান এটা আমি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, কথা কি ক্লিয়ার না? এই যে অভেদটা তো বুঝাইলাম আব্দুল কাদের। অভেদ জিনিসটা হচ্ছে যে কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে তার মানের যদি কোনো পরিবর্তন না হয়, বা কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মানের যদি কোনো পরিবর্তন না হয়। আবারও বলতেছি যে বাস্তব সংখ্যার অভেদ উপাদান হচ্ছে 0 এবং 1। এটা হচ্ছে যুগের, এটা বলা হইতেছে যুগের অভেদ উপাদান। এটা হচ্ছে গুণের অভেদ উপাদান। কেন অভেদ উপাদান? দেখেন যে অভেদ উপাদান হচ্ছে ওই সংখ্যা, কোনো সংখ্যাটাকে অন্য একটা সংখ্যা দ্বারা গুণ করলে মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হয় গুণের। আর কোনো সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা যোগ করলে তার মানের যদি, যেমন আমি 10-এর সাথে 0 যোগ করলাম তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে না। এই জন্য 0 হচ্ছে বাস্তব সংখ্যার যুগের অভেদ উপাদান। 0টাকে 0 দিয়ে যে কোনো সংখ্যা, 0-র সাথে যে কোনো সংখ্যা যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা যুগের অভেদ উপাদান। আবার 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে, যেমন 100কেও যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য 1 হচ্ছে গুণের অভেদ উপাদান। এখন বুঝছেন তো, 1 হচ্ছে গুণের অভেদ উপাদান। এটা গেল। আর কোনো বাস্তব সংখ্যার এখানে একটা জিনিস মনে করে দিই, যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে আমরা বাস্তব সংখ্যা পাবো। যে কোনো দুইটা বাস্তব সংখ্যার যোগ করি, যেমন 4 একটা বাস্তব সংখ্যা, এমরা 2 একটা বাস্তব সংখ্যা যোগ করে আরেকটা সংখ্যা পেলাম, এটা বাস্তব সংখ্যা না? হ্যাঁ, বাস্তব সংখ্যা। যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে আমরা আবার বাস্তব সংখ্যা পাবো। এই জিনিসগুলো আমরা মনে রাখতে হবে যে কোনো দুইটি বাস্তব সংখ্যার যোগফল সবসময় বাস্তব সংখ্যা হবে। আবার আরেকটা জিনিস আমি বোঝাই, এই চিহ্নটাকে আমরা পরে আসছি, এই চিহ্নটাকে বলা হয় দুইটা খাড়া দাগ, এটাকে বলা হয় পরম মান, এটাকে বলা হয় পরম মান। এই পরম মান মনে করেন এদিকে মাইনাস দিছি, এখানে প্লাস দিছি, পরম মানের ভিতর থেকে সবসময় ধনাত্মক সংখ্যা বের হবে। এখানে কি হবে? এটার বিলো 4। পরম মানের ভিতর থেকে সবসময় কি ধনাত্মক সংখ্যা বের হয়। এখানে মাইনাস বা প্লাস যাই থাকুক আমাদের ধনাত্মক, উত্তর হবে কি ধনাত্মক। এটাকে বলা হয় পরম মান, অ্যাবসলিউট ভ্যালু। এটাকে বলা হয় কি পরম মান। তো বাস্তব সংখ্যার
হ্যাঁ, অভেদ্য মানে অপরিবর্তনীয় উপাদান। ওই যে অর্ণব আহমেদ জুয়েল বলছে, ধন্যবাদ। ওই জিনিসটা আমি বলছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো বুঝছেন কি না? আচ্ছা, পরম মান হলে এই যে শিপন রায়হান, আমি বলছিলাম কি এইটা, এটা কি বাস্তব সংখ্যা? শিপন রায়হান হয়তো কথাটা বোঝেন নাই। আমরা বলছি বাস্তব সংখ্যা চেনার একটা শর্টকাট বলছিলাম, যে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, যেমন এই সংখ্যাটাকে বর্গ করলাম, তাহলে আমরা কি পাবো? 4 পাবো। এটা ধনাত্মক সংখ্যা না? তার মানে -2 কে বর্গ করে আমরা 4 পাইছি, তার মানে -2 হচ্ছে কি বাস্তব সংখ্যা। আবার আমি যদি 0কে বর্গ করি 0 পাবো, এটাও ধনাত্মক, এটা বাস্তব সংখ্যা। আবার আমি যদি শুধু 2কে বর্গ করি তাহলে এটা পাবো 4, এটাও বাস্তব সংখ্যা। মানে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা বর্গ করে দিই, যে একটা সংখ্যা আমি আপনাকে বললাম, সাপোজ মনে করেন -2, -2 বাস্তব সংখ্যা কিনা আমি আপনাকে বলছি যে -2টা বাস্তব সংখ্যা কিনা। আপনি কি করলেন? যে -2 বাস্তব সংখ্যা করলে স্যারের টেকনিক অনুসারে আমি কি করব, এটাকে আগে বর্গ করব। বর্গ করার পরে স্কোয়ার আর ওটা কাটা গেল, তাহলে -2 বর্গ করার পরে আমরা ঋণাত্মক সংখ্যা পাইছি, তাহলে এটা বাস্তব হবে না, এটা অবাস্তব। বর্গ করার এখন যদি -2 থাকতো, আমি আপনাকে জিজ্ঞেলাম যে -2 বাস্তব কিনা অবাস্তব, আপনি কি করলেন? এটাকে বর্গ করলেন। বর্গ করলে স্কোয়ার আর রুটে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে 4 হলো। তাহলে বর্গ করার পরে -2কে বর্গ করার পরে আমরা 4 পাইছি, তার মানে -2টা কি? -2টা হচ্ছে বাস্তব সংখ্যা। আর এখানে √2টা কি? √2টা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, এখন আসেন আমাদের এই জিনিসটা একটু আমাদের দেখেন বিগত সালে যে প্রশ্নগুলো আসে, যে প্রথমে আসেন যে বাস্তব সংখ্যা কত প্রকার। একটু আগে আমরা বলছিলাম যে বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আর একটা অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এইটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, একটা ক্লাসই হবে। এখন আসেন, একটা জিনিস বোঝাই নাই, বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যা মানে হচ্ছে, বাস্তব সংখ্যার ইংলিশ হচ্ছে রিয়েল নম্বর, রিয়েল নাম্বার। হ্যাঁ, এই জন্য এই যে বড় হাতের আর দ্বারা বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয়, বড় হাতের আর দিয়ে বাস্তব সংখ্যাকে তাহলে কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। এইটাও চাকরির পরীক্ষায় আসে। ঠিক আছে, না বুঝতে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। তার মানে এটার উত্তর কি হবে? যে বাস্তব সংখ্যাকে নিয়ে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? এইটা অবশ্যই কি দিয়ে? আর দিয়ে। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই দেখেন, এই যে আমি যেগুলো বোঝাইছি বা যেগুলো পড়াইছি, এগুলোর বাইরে কিন্তু আসবে না। বাস্তব সংখ্যার ক্ষেত্রে অবৈধ উপাদান কত? এটা বলেন দেখি, কে বলতে পারেন? বাস্তব সংখ্যার ক্ষেত্রে অবৈধ উপাদান কত? হুমায়রা পাখি বলছেন যে ক নম্বর। রাকিব মোল্লা বলছেন যে 0 এবং 1। ওয়ালি উল্লাহ আকন্দ 0-1। সোয়াইদ আহমেদ বলছেন 0-1। শাহাদত হোসেন বলছেন 0-1। বই নেওয়ার জন্য কোন নম্বরে অর্ডার করব? এতক্ষণে আসছেন। বই নেওয়ার জন্য আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিবেন, আর বইটা নিয়ে নেবেন। আবার বলতেছি, সবাই বইটা নিয়ে নেবেন, আহামরি কিচ্ছু না। 290 টাকাতে একটা বই নিলে আপনার লাইফটা হেল হয়ে যাবে না। এই 290 টাকার বই নিলে আপনার আর কোনো ম্যাথের বই পড়তে হবে না, এই বইটার বাইরে কোনো কিছু পড়তে হবে না, এত সুন্দর করে সাজানো। সো আপনি বইটা একটু নিয়ে নেবেন, কারণ এই বইটা প্রতি বছর 1 লাখ কপির উপরে সেল হয়। সো 290 টাকা বই কিনে আপনি দেউলিয়া হবেন না। এই যে দেখেন, যে কোনো দুইটি বাস্তব সংখ্যার যোগফল সর্বদাই কি? সাপোজ মনে করেন যে কোনো দুইটা বাস্তব সংখ্যার যোগফল কত? আমি মনে করেন 4 নিলাম একটা বাস্তব সংখ্যা, আর একটা বাস্তব সংখ্যা 10 নিলাম। আপনি যদি না বুঝেন তাহলে দেখেন 14। এখন দেখেন তো 14টা কি বাস্তব সংখ্যা কিনা? 14টা বাস্তব সংখ্যা, তার মানে দুইটা বাস্তব সংখ্যা যোগ করে আমরা একটা বাস্তব সংখ্যা পাইতেছি। এই সেমভাবে আপনি যদি বলতে পারেন যে -2 এটার সাথে যোগ করলাম, তাহলে কত হইতেছে? 2 - 4, তার মানে 2। এটাও কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে একটা ধনাত্মক সংখ্যা নিয়েছিলাম, একটা ঋণাত্মক সংখ্যা নিয়েছিলাম, যোগ করে আমি 2 পেলাম। দুইটাতে একটা বাস্তব সংখ্যা, দুইটাতে একটা বাস্তব সংখ্যা। তার মানে এইগুলো একটু টেকনিক্যালি আপনি কিন্তু অ্যান্সার দিতে পারেন, টেকনিক্যালি একটা অ্যান্সার দিতে পারতেন। এটা নাই সেটাও আসতে পারতো যে বাস্তব সংখ্যার বর্গ কী সংখ্যা, বাস্তব সংখ্যার বর্গ কী সংখ্যা। সাপোজ মনে করেন আমি
-2 বাস্তব সংখ্যা, এটাকে যদি আমি বর্গ করি তাহলে 4 পেলাম, এটাও একটা বাস্তব সংখ্যা। তার মানে বাস্তব সংখ্যার বর্গও কি বাস্তব সংখ্যা। এগুলো আসলে সরাসরি সংখ্যা ধরে আপনি চেক করবেন, সরাসরি কি সংখ্যা ধরে। এই যে বাস্তব সংখ্যার পরম মান সবসময় কি হয়, বাস্তব সংখ্যার পরম মান সবসময় আমি বলছিলাম কি হবে, এটা বলেন যে বাস্তব সংখ্যার পরম মান সবসময় কি হবে? ধনাত্মক হবে, পরম মান সবসময় ধনাত্মক। আবার বুঝতে হবে যে পরম মান সবসময় ধনাত্মক হবে, অল টাইম ধনাত্মক। আমাদের এই প্রশ্নটা একটু টেকনিক্যালি প্রশ্ন, এটা বুঝতে হবে। 25 নম্বরটা একটু টেকনিক্যালি প্রশ্ন, এটা বুঝতে হবে। যে বলছে একটি বাস্তব সংখ্যা এ এর পরম মান এইটা, এতকে কোনটি দ্বারা প্রকাশ করা যায়? সাপোজ মনে করেন এইটাও হবে না, এইটাও হবে না, এইটাও হবে, কেন এইটা হবে আমি আপনাকে বুঝাইতেছি। পরম মানের ভিতর থেকে সবসময় কি বের হয়? ধনাত্মক বের হয়। যেমন আমি যদি বলি এ, এটা কি এ, আবার যদি আমি -a নেই তাও কিন্তু এ, তাও কিন্তু এ। তার মানে এই জিনিসটা দেখেন যে পরম মান কি প্লাস মাইনাস যাই দেন, পরম মানের ভিতর থেকে কি আসবে? ধনাত্মক এ বের হয়ে আসবে, ধনাত্মক কি সংখ্যা বের হয়ে আসবে। বুঝেন নাই? প্রথমে কিন্তু বুঝাইছি যে পরম মানের ভিতর আমরা যাই দিব ধনাত্মক ভ্যালু পাবো সবসময়। পরম মানের ভিতর আমরা যাই দিব ধনাত্মক ভ্যালু পাবো। এগুলা কিন্তু কোনো অঙ্ক আমরা করতেছি না, আবারও বলতেছি। আরেকটা জিনিস 26 নম্বর অঙ্কটা আপনাকে একটু বুঝতে হবে, এটা যে এবিসি বাস্তব সংখ্যা হলে, ভাই এবিসি বাস্তব সংখ্যা, এবিসি কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এ এর মান যে কোনো একটা ধরেন 1, বি এর মান কত ধরেন 2, সি এর মান 3, যে কোনো মান আপনি ধরবেন, যে কোনো মান আপনি ধরবেন। এখন মান যদি আপনি ধরেন তখন আপনি যদি যোগ বিয়োগ করে দেখেন যে কোনটা কোনটা ফেরত আসে, এইটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি পরে বোঝাইতেছি। তো আমি এ এর মান ধরছি 1 প্লাস বি এর মান 2 প্লাস সি এর মান কি ধরছে 3 ধরছি। এখানে ব্রেকেট ছিল, ব্রেকেট থাকলে তাহলে হইতে 6। এখন 1 2 3 বসে কোন জায়গায় আপনি 6 পাবেন? 1 2 3 বসে। এইটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা মান ধরেও করতে পারি। আবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই দুইটার মধ্যে এটাকে বলা হয় বিনিময় সূত্র। বাস্তব সংখ্যার কি সূত্র? বিনিময় সূত্র। এটা কোনো পার্থক্য নেই যুগের ক্ষেত্রে। কেন পার্থক্য নেই আমি এই জিনিসটা বোঝাই। সাপোজ আমি যদি বলি 7 + 5 + 3, এইটা আমি যোগ করতে বললাম আপনাকে। আবার এইদিকে বললাম 7 + 3 + 5, দেখেন তো কোনো পার্থক্য হবে কিনা, মানের কোনো পার্থক্য হবে কিনা, মানের কোনো পার্থক্য হবে কিনা। 26 নম্বরটা এই জিনিসটা আমি ওই জিনিসটা এবিসি দিয়ে বলছে, আমি সংখ্যা দিয়ে বোঝাইলাম যে মানের কোনো পার্থক্য আছে কিনা। এইটা এবং এইটার মধ্যে মানের কোনো কি হবে না, পার্থক্য হবে না। এটাকে বলা হয় কি বাস্তব সংখ্যার বিনিময় সূত্র, যেটাকে বলা হয় বিনিময়। আমরা বিনিময় করতে পারি। যেমন এখানে কি আছে 7 5 3, এখানে 7 3 5 আছে, অ্যান্সার কিন্তু একই, কোনো পার্থক্য নাই, এজন্য এইটাই অ্যান্সার হবে। এগুলো কিন্তু মিলবে না। হ্যাঁ, এটাকে বলা হয় বিনিময় সূত্র। এখন লাস্টে একটা কঠিন অঙ্ক করাই আপনাদের, 1 নম্বরটা কঠিন অঙ্ক। এরপরে আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। কঠিন অঙ্ক এখানে বলতেছে যে এবিসি বাস্তব সংখ্যা। দেখেন এবিসি বাস্তব সংখ্যা, এর দেখেন সি এর মানটা হইতেছে, এটাতে কি বোঝায়? এইদিকে লেস দেন সি, তার মানে সি হচ্ছে 0-র চেয়ে ছোট। সি এর ভ্যালুটা 0 থেকে ছোট, সি এর ভ্যালুটা 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট আমরা যে কোনো একটা মান ধরে নিতে পারি। সাপোজ হাফ ধরে নিলাম, 0 থেকে ছোট কি -1 ধরলেও হয়। সি এর মান 0 থেকে ছোট, তো আমরা -1ও ধরতে পারি। সি এর মান আমরা -1ই ধরলাম, সমস্যা নেই আমাদের সুবিধার্থে। 1 মানে হাফও ধরতে পারেন, -1 -2 -3 যে কোনো একটা ধরতে পারেন। আবার বলতেছে এ এর মান বি এর চেয়ে ছোট। এ এর মানটা কি এইদিকে থাকা, যার দিকে তীর চিহ্নটা থাকবে সে ছোট, যার দিকে হা করে থাকবে সে বড়। দেখেন বি এর দিকে হা করে আছে, আমি যেভাবে মনে রাখছি, যার দিকে হা করে থাকবে সে বড়, আর যার দিকে যে চোখা মাথাটা, চোখা না কি বলে, তীর চিহ্নের মতো থাকবে সে হচ্ছে ছোট। এখানে বলছে এ এর মান বি এর চেয়ে ছোট। এ এর যে কোনো একটা মান ধরেন 1, তাহলে যেহেতু বি এর মানটা এ এর মান থেকে বড় হবে, এটা 2 ধরলাম। তো এখানে এই 3টা মান বসিয়ে দেখেন যে কোনটা সঠিক। এই 3টা মান আমরা ক নম্বর অপশনে যদি বসাই, ক নম্বর অপশনে যদি বসাই, এখানে বলছে a + c, a + c, এ এর ভ্যালু কত? a + c। আমরা a এর ভ্যালু ধরছি কত? দেখেন a এর ভ্যালু ধরছি 1 প্লাস c এর ভ্যালু ধরছি কত? -1। এখন এই দুইটা যোগ করলে হবে 0। এখন আমরা দেখব b + c কত, b + c কত। b এর ভ্যালু ধরছি কত? 2 প্লাস c এর ভ্যালু ধরছি -1
তো তার মানে কত হইতেছে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে এখানে দেখেন এখানে যে কন্ডিশনটা বলছে যে a প্লাস সি লেস দেন বি প্লাস সি, এটা সত্য না? এটার ভ্যালু পেলাম 1, এটার ভ্যালু পেলাম 2, তাহলে বড় কোনটা? এটা। তার মানে এটাই কিন্তু সঠিক, এটাই কিন্তু সঠিক। আপনার কিন্তু আমি আবারও বোঝাবো, সমস্যা নেই, আবারও বোঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু একটু মনোযোগ দিবেন, কমেন্টের দিকে না গিয়ে একটু দেখেন জিনিসটা আমাদের কি বলছে, এই জিনিসটা আগে বুঝতে হবে। হ্যাঁ, আমি আরেকবার বলবো, টেনশনের কিছু নাই। এই জিনিসটাতে এখানে বলা হইতেছে নর্মালি এবিসি বাস্তব সংখ্যা, এই জিনিসটা আমরা সবাই বলছি যে বাস্তব সংখ্যা কোনগুলো, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সংখ্যা বাস্তব সংখ্যা, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমাদের বলা হইতেছে কি, এই জানি কি বলছিলাম, এখানে কে বড়? সি হইতেছে ছোট, দেখেন, আর জিরোটা হইতেছে বড় হবে। মানে আমাদের বলতেছে যে সি এর মান শূন্য থেকে ছোট, সি এর মানটা কি শূন্য থেকে ছোট, এখানে বলছে না শূন্য, তার মানে দেখেন বড় কি জিরো, জিরোর চেয়ে ছোট কি আছে? হাফ, -1, -2, -3, -4, যে কোনো একটা ভ্যালু ধরতে পারেন। আমরা এখানে ধরলাম যে সি এর ভ্যালুটা হচ্ছে -1 বা -2, যে কোনো একটা ধরলেই হবে। আবার এইখানে আমাদের বলতেছে এ লেস দেন বি, এ লেস দেন বি, তার মানে এখানে কি বি বড় এ ছোট, বি এর মানে এ এর মানটা বি এর মানের চেয়ে ছোট হবে, এ এর মানটা বি এর মানের থেকে ছোট হবে। এ এর মান যদি 1 ধরি, বি এর মান 2, 3, 4, 5, 6, আপনি যে কোনোটা ধরতে পারেন, 100 ধরতে পারেন, কিন্তু এ এর মানটা এর থেকে ছোট হতে হবে, এই জন্য বি এর মান আমরা এটা ধরছি। এখন আমাদের বলতেছে যে অপশনের কোনটা সঠিক, তারা কোনটা সঠিক লিখছে। এখন ক নম্বর অপশন, আমরা যদি ক নম্বর টেস্ট না করি, আমরা যদি এইটাই টেস্ট করি, খ নম্বরটা দেখেন, এ প্লাস সি আর বি প্লাস সি আমরা বের করবো আগে। প্রত্যেকটার মধ্যে এ প্লাস সি আর বি প্লাস সি, একটা হচ্ছে এ প্লাস সি আর একটা হচ্ছে বি প্লাস সি। এখন কীভাবে বের করবো? এ এর ভ্যালু আমরা কত ধরছি? 1, প্লাস সি এর ভ্যালু কত ধরছি? -1। তাহলে এখানে কত? 1 প্লাস -1 ইকুয়াল 0। তার মানে এ প্লাস সি এর ভ্যালু পেলাম কত? 0। আবার এখানে বি প্লাস সি, মানে বি কত? বি এর ভ্যালু 2 প্লাস সি কত? -1। তার মানে কত হইতেছে? 2 -1, তার মানে 1। এখন দেখেন আমি এইটা ইকুয়াল কি পেলাম? 1। তাহলে কি এটা কি সমান হয়েছে? এ প্লাস সি আর বি প্লাস সি সমান হয়েছে না? সমান হয় নাই, এটা কাটা। এখানে বলছে যে সমান অথবা বড়, এটাও কিন্তু হয় নাই, দেখেন সমান হয় নাই কিন্তু বড় হয়েছে, এটাও হবে না, সমান তো হয়ই নাই, নিচে সমান চিহ্ন। আর আমাদের এইটা বলতেছে যে এ প্লাস সি হইতেছে বি প্লাস সি এর চেয়ে ছোট, এ প্লাস সিটা হচ্ছে বি প্লাস সি এর চেয়ে ছোট। দেখেন তো এ প্লাস সি 0 আর বি প্লাস সি 1, এটা কিন্তু ছোট হয়েছে, তার মানে এইটা কিন্তু স্যাটিসফাই করছে। আর এইটার মধ্যে বলতেছে এ প্লাস সিটা বি প্লাস সি এর চেয়ে বড়, আসলে কি এ প্লাস সি আমরা বড় পাইছি, বি প্লাস সি এর চেয়ে না, ছোট পেয়েছি, তার মানে এইটা উত্তর। দেখেন, তার মানে এইটা উত্তর। আমি 2 বার করে বুঝলাম, হ্যাঁ, শর্টকাটই বলছি, শর্টকাটে বলে দিছি। আপনি মান বসানোর উপরে যে দিকটা বড় পাবেন ওইটা দেখবেন, জাস্ট এখানে যা বলা আছে ওইটাই। এগুলো আপনি প্রশ্ন দেখেই অ্যান্সার বলতে পারবেন। এখন আসেন অবাস্তব সংখ্যা, যে জিনিসটা আমরা শিখে ফেলছি অলরেডি, আমরা অবাস্তব সংখ্যা আমরা কি করছি? শিখে ফেলছি। শুনেন, এসি প্লাস বিসি তো আমাদের এখানে নাই, কি আমি এসি প্লাস বিসি, এসি তো নাই। আচ্ছা, এখন আসেন যে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যাটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক ভ্যালু পাওয়া যায়, কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক ভ্যালু পাওয়া যায় ওইটাকে বলা হবে অবাস্তব সংখ্যা। যেমন আমি বলছিলাম √/-2, এইটা এই √/-2টা বাস্তব নাকি অবাস্তব আমরা কীভাবে চেক করবো? এটার উপরে স্কোয়ার করবো, স্কোয়ার আর রুটে কাটা যায় -2, তার মানে এটাকে বর্গ করার পর আমরা দেখলাম ঋণাত্মক ভ্যালু পাচ্ছি, তার মানে এটা অবাস্তব সংখ্যা। আরেকটা আমি বোঝাই যে শুধু √/3 দেখলাম, এটা বাস্তব নাকি অবাস্তব? এটাকে আমরা বর্গ করব, বর্গ করার পরে +3 পাইছি, এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা কিন্তু বাস্তব সংখ্যা। এখন হইতেছে যে অবাস্তব সংখ্যার একটা একক আছে, অবাস্তব সংখ্যার একটা একক আছে, এই এককটাকে, এই যে অবাস্তব সংখ্যার একক আই দ্বারা সূচিত হয়, আই দ্বারা সূচিত হয়। এই আইটা কি? আইটা হচ্ছে i² = -1, i² = -1। অবাস্তব সংখ্যার একক কি? আই। এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসতে পারে যে অবাস্তব সংখ্যার একক হিসেবে কি ধরা হয়? আইকে, কারণ ইমাজিনারি নম্বর, অবাস্তব সংখ্যা মানে কি? ইমাজিনারি নম্বর মানে অবাস্তব সংখ্যা, তো ওইখান থেকে আইটা নেওয়া হয়েছে, অবাস্তব সংখ্যার একক হিসেবে আই নেওয়া হয়েছে। আই এর ভ্যালুটা কি? i² এর ভ্যালু দেখেন, i² এর ভ্যালু হচ্ছে -1, তাহলে i² এর ভ্যালু যদি -1 হয়, আই এর ভ্যালুটা কত হবে? √/-1, বুঝছেন কিনা? i² এর ভ্যালু হচ্ছে -1, তাহলে আই এর ভ্যালু আমরা কিন্তু বলতে পারি। আবারও দেখাই যে i² এর ভ্যালু হচ্ছে -1,
ঠিক আছে, তাহলে আই এর ভ্যালুটা কত হবে? √-1 অবাস্তব সংখ্যার ক্ষেত্রে আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে আই এর ভ্যালু হচ্ছে √-1। এখান থেকে সুন্দর একটা জিনিস আমি এখন দেখাবো, দেখেন আমি একটু আগে বলছিলাম যে √-2 এটা কি অবাস্তব নাকি বাস্তব? আপনারা কিন্তু বলছিলেন এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এখানে দেখেন, এখানে আমি চাইলে এই রুটটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এটাকে -1 × 2 লিখতে পারি না? দেখেন তো, এই লাইন থেকে এই লাইন আসা যায় না? -1 × 2 তার মানে কি -2। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? √-1 × √2 লিখতে পারি অবশ্যই। এখন দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আমরা বলছিলাম আই স্কোয়ার ইকুয়াল -1, তাহলে আই ইকুয়াল কি? √-1। তার মানে আমরা এই √-1 এর পরিবর্তে আই বসাইতে পারি × 2, তার মানে √/2i। কে বোঝেন নাই বলেন? এইটা কে বোঝেন নাই? এটা কে বোঝেন নাই বলেন? ওই দিকে তাকাবেন আর এই দিকে তাকাবেন, না বুঝলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই, কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ রে, মনোযোগ দেয় না পোলাইবানে। তো বেসিক দুর্বল, তাহলে কী হবে? দেখেন, আমি ওইটাতে না বুঝে আরেকটাতে বোঝাবো। √-23। আগে বলেন, এটা অবাস্তব নাকি বাস্তব? এটা অবাস্তব নাকি বাস্তব? আমাদের এখানে নেট প্রবলেম নাই, নেট প্রবলেম আপনার ওইখানে নাহিদ ইসলাম জয়। এটা বলেন আগে, অবাস্তব নাকি বাস্তব? বুঝেন না? ওটা পরের কথা, আমি বোঝাবো, সমস্যা নাই। হ্যাঁ, আবার তো বোঝাবো। এটা বাস্তব নাকি অবাস্তব? জেসমিন আক্তার বলছেন বাস্তব, তৃপ্তি রয় বলছেন অবাস্তব। এই যে বাস্তব আর অবাস্তব তো শিখেন নাই। তানিয়া আফরিন বলছেন অবাস্তব। দেখেন, অবাস্তব বাস্তব নিয়ে অনেকগুলো কথা বলছি না, তারপরে যদি না বুঝেন মানে মাইন্ড করেন না। এখানে যাদের বাচ্চা আছে, অনেকেরই বাচ্চা আছে, যেমন আমার বয়স কিন্তু আপনাদের চেয়ে খুব বেশি না, মানে কাছাকাছি। হ্যাঁ, আমারও কিন্তু একটা মেয়ে আছে। হ্যাঁ, তো আপনার বাচ্চাদেরও যদি আপনি আমার ক্লাসে নিয়ে আসতেন, তারাও কিন্তু বুঝতো। মানে যারা এখনও বুঝেন নাই, তাদের ব্রেনটা মানে কতটা অশার্প, তাদেরকে অনেক সময় দিতে হবে। এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। কেন অবাস্তব সংখ্যা? আমি আবার বলছিলাম, এটাকে বর্গ করে দেখেন, ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। তার মানে এটা একটা কি? অবাস্তব সংখ্যা। এখন আমরা বলছিলাম যে অবাস্তব সংখ্যার একক কি? আই। আর এই আই স্কোয়ার ইকুয়াল আমাদের হচ্ছে -1, একটা ভ্যালু আছে, একটা সূত্র আছে, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা যদি চাই আই ইকুয়াল √-1 বানানো যায়, তাই না? কারণ আই এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা এদিকে গিয়ে কি হয়? এটা কিন্তু 1। হ্যাঁ, 1 হলো। তাহলে আই ইকুয়াল √-1। এখন এইখানে আসেন, এইখানে আমরা কি করতে পারি? এখানে আছে 23টাকে আমাদের -1 আকারে নিতে হবে। তাহলে এখানে -1 লিখলাম × 23। কোনো পার্থক্য আছে? এই লাইন আর এই লাইনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এখানেও 23, এখানেও 23। ঠিক আছে, এখন পরের লাইনটা আমরা চাইলে এটা রুটটা ভেঙে দিতে পারি, যার রুট আলাদা আলাদা করে দিতে পারি। যেমন -1 দিলাম এখানে, আর × এখানে দিলাম √23। দেখেন, এই লাইন এবং এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন একটু ওইদিকে তাকিয়ে দেখেন, -1 এর পরিবর্তে আমরা আই লিখতে পারি, -1 এর পরিবর্তে আমরা আই লিখতে পারি। তাহলে √23, আর এইটুকুর পরিবর্তে আর 23 হয়। দেখেন, এইটাই হচ্ছে অবাস্তব সংখ্যার যে চিত্র, মানে চিহ্ন। কোনো সংখ্যার সাথে যদি আই গুণ আকারে থাকে, অবাস্তব সংখ্যা চিহ্নের আরেকটি আছে, যে কোনো সংখ্যার সাথে যদি আই গুণ আকারে থাকে, তাহলে ওইটা অবাস্তব সংখ্যা। কোনো সংখ্যার সাথে কি? আই যদি গুণ আকারে থাকে, কোনো সংখ্যার সাথে আই যদি, ইমরান জাহিদ বলছেন, ওনার নামও বলি না, ওনার কমেন্টও পড়ি না। আচ্ছা, এটা বুঝছেন কি না? নাম কমেন্ট পড়ে, আগে জিনিসটা বুঝাইতে পারতেছি না, এটা তো আমিই ব্যর্থতা, এটা তো আমারই ব্যর্থতা, তাই না? হ্যাঁ, এখন আমি একটা জিনিস বুঝাই দিছি, যে কোনো সংখ্যার সাথে যদি আই গুণ আকারে থাকে, তাহলে এটা অবাস্তব সংখ্যা। যেমন আমি যদি বলি +-3i, +-4i, শুধু +2i, শুধু -2i, এরপর লিখলাম 3 + 4i,
বলেন তো এইখানে কোনটা অবাস্তব সংখ্যা আর কোনটা বাস্তব সংখ্যা? কোনটা অবাস্তব সংখ্যা এবং কোনটা অবাস্তব সংখ্যা? যাদের সাথে আই থাকবে, যাদের সাথে আই আছে, এরা সব অবাস্তব। এটা অবাস্তব, এটা অবাস্তব, এটা অবাস্তব, এরা সব অবাস্তব। আই গুণ আকারে থাকলে সে অবাস্তব। আর এই সংখ্যাটা নিয়ে একটু কনফিউশনে পড়ে গেছে যে এটা অবাস্তব নাকি বাস্তব, এরকম হয়েছে না? এটা কি এই সংখ্যাটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে গেছি না? এই পার্টটা তো অবাস্তব, এই পার্টটা অবাস্তব, এই পার্টটা হচ্ছে বাস্তব, এই পার্টটা অবাস্তব, এই পার্টটা অবাস্তব। তাহলে এটার নাম কি হবে? এরকম হয় না যে এক সাইড অবাস্তব আরেক সাইড বাস্তব, এটার নাম কি হবে? যে শঙ্কর জাত নাম শুনেন নাই? শঙ্কর জাত, যেমন বাঙালিদের কি বলা হয়, মানে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষকে শঙ্কর জাত হিসেবে উল্লেখ করা হয়। কেন আমরা শঙ্কর জাতের মতো? কারণ হচ্ছে দেখেন যে ভারতীয় উপমহাদেশের মানুষগুলো এক একজন দেখতে এক এক রকম। অস্ট্রেলিয়াতে যান সব সাদা, আবার আফ্রিকাতে যান সব কালা, কিন্তু বাংলাদেশের বা ইন্ডিয়াতে বা ভারতীয় উপমহাদেশে বলেন সব মানুষ এক একজন মানুষ, কেউ কালো, কেউ ফর্সা, কেউ হালকা কালো, কেউ বেশি কালো। এটা হচ্ছে শঙ্কর। আর ক্রস জাত, এই ক্রস জাত হওয়ার কারণ কি? বাঙালি। কারণ দেখবেন যে সেই বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি দেখেন, সেই শুরু থেকেই অন্য অন্য দেশের মানুষ এসে আমাদেরকে শাসন করে যাচ্ছে। আর তারা শাসন করতে এসে মনে করুন অস্ট্রেলিয়া থেকে বা পর্তুগিজটা যখন শাসন করতে আসছে, তারা তো মনে করেন এই দেশে আসছে, এই দেশে বিয়ে করছে, তো দেখা গেল যে বাঙালির সাথে তাদের একটা মিশ্রণ করছে, এই পর্তুগিজদের সাথে বা আরও হল্যান্ডদের সাথে। তো মিশ্রণ হয়ে তো দেখা গেল এক এক সময় এক এক রকম মানুষ, মানে এক এক সময় এক এক জাতি এসে আমাদের শাসন করছে, এক এক সময় এক একজন মানুষের সাথে দেখা গেলো যে এই মিশ্র হওয়াতে তো মানুষও কিন্তু এক এক রকম ভেরিয়েশন চলে আসছে। ঠিক আছে? তো হ্যাঁ, এইটাই যে এরকম হওয়ার কারণে এটা শঙ্কর জাতি বা ক্রস জাতি হয়ে গেছে। এরকম এই জিনিসটা হচ্ছে সে বাস্তব এবং অবাস্তব দুইটা মিশ্রণ হয়েছে। মিশ্রণ হওয়ার ফলে তাকে বলা হইতেছে জটিল বিষয়। এটা কি? জটিল সংখ্যা। বুঝছেন কি না? এখন এই জিনিসটা বোঝানোর জন্য বললাম এইটুকু বাস্তব, এইটুকু অবাস্তব, তাহলে এইটাকে বাস্তবও বলা যাবে না, অবাস্তবও বলা যাবে না। আর বিষয়টাকে জটিল আকার ধারণ করছে, তাই না? তাহলে জটিল সংখ্যা, এইটাই হচ্ছে জটিল সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা থাকবে, অবাস্তব সংখ্যা থাকবে। এখন বুঝছেন কিনা জটিল সংখ্যা? এতদিন খালি উল্টাপাল্টা মুখস্থ করছেন। জটিল সংখ্যা জিনিসটা কি? 19তম শিক্ষক নিবন্ধন বই তো বের হয়ে গেছে। এটা বুঝছেন যে জটিল সংখ্যা এতদিন শুধু মুখস্থ করছেন। কেন জটিল সংখ্যা হয়েছে? এখানে বাস্তব সংখ্যা আছে, এখানে অবাস্তব সংখ্যা আছে। আমরা বাস্তবে বলতে পারতেছি না, অবাস্তব বলতে পারতেছি না, এজন্য এটা নতুন করে একটা নাম দিছে, এটাকে বলা হইতেছে অবাস্তব সংখ্যা। এখন যদি এইটা যদি অবাস্তব সংখ্যা হয় 3i + 7, এইটা কি? এইটাও অবাস্তব সংখ্যা, কারণ এই পাশে বাস্তব, এই পাশে অবাস্তব। আবার এই যে শুধু 3i, এইটা হইতেছে কি? অবাস্তব সংখ্যা। এটা হচ্ছে খাঁটি অবাস্তব সংখ্যা। এটা কি? খাঁটি অবাস্তব সংখ্যা। এখানের মধ্যে কোনো খাত নেই। ক্লিয়ার? বাস্তব, অবাস্তব, জটিল বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, এখন আমরা চলে যাব, দেখেন একটা অঙ্ক করব, 44তম BCS এর একটা অঙ্ক করব। ও না, প্রশ্ন দেখি তুই একটা, হ্যাঁ, তাহলে ভালো লাগবে যে আমরা সমাধান করলাম এগুলোর প্রশ্ন আসে কিনা। যেমন এটা আসছে, থানা সহকারী শিক্ষা অফিসার বলছে নিচের কোনটি অবাস্তব সংখ্যা? দেখেন এর সাথে আই আছে, এটার সাথে আই আছে, এটার সাথে আই আছে, তার মানে আই থাকলেই তো অবাস্তব সংখ্যা। এখানে সবগুলা কি সংখ্যা? সবগুলো অবাস্তব সংখ্যা। আগেরটা দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি যদি বিলিয়ে পড়তে পারেন। এখানে সবগুলা যদি দেখেন যে আই যুক্ত আছে, সবগুলাই অবাস্তব সংখ্যা। এখন আসেন জটিল সংখ্যা, পড়িয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, জটিল সংখ্যা কিন্তু পড়িয়ে ফেলছি অলরেডি। এই যে অঙ্কটা আমরা করব, আমরা যদি বুঝে থাকি একটা শর্ট টেকনিক দেখাবো, আর একটা নর্মালি আমরা বুঝাবো। এই যে অঙ্কটা দেখেন, √, এটা কি? এটা বাস্তব নাকি কোন? এখান থেকে বলেন তো 28 নম্বরে
প্রথম পার্ট বাস্তব না অবাস্তব, দ্বিতীয় পার্ট বাস্তব না অবাস্তব, আপনারা বলবেন, এরপর আমি সমাধান করব। দেখেন 28 নম্বরে √/-8 এটা বাস্তব না অবাস্তব? আবার এই পাশে √/-2 এটা বাস্তব না অবাস্তব? বলে দেখি কে পারেন। তৃতীয় সংস্করণ থেকে জব ডাইজেস্ট জব ইংলিশ পড়তে পারবেন না, কারণ জব ডাইজেস্টটা টোটালি এমসিকিউ আকার করা হয়েছে, ইংলিশটাও টোটালি এমসিকিউ আকার চলে আসছে, ওইটা নিতে হবে। সাদিয়া আলম বলছেন দুইটি অবাস্তব। অপেক্ষা মেঘ বলছে বাস্তব। ইমু বলছেন বাস্তব অবাস্তব। আরে ভাই আরাফাত, এখনো আপনাদেরকে আমি বাস্তব অবাস্তব চিনাইতে পারলাম না, তাহলে কেমন হবে? যারা বাস্তব বলছেন কি বলবো বলেন, এতক্ষণ চিল্লানোর পরেও যদি বাস্তব অ্যান্সার আসে এটা থেকে, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আবারও বলতেছি অবাস্তব সংখ্যা আপনারা কেন চিনতেছেন এটা বলেন তো আমাকে, যে সমস্যাটা কোথায়? আমি বলতেছি সহজ হিসাব, এই √/-2 বাস্তব নাকি অবাস্তব? আরেকটা সহজ জিনিস বুঝিয়ে দিই, রুটের ভিতরে যদি মাইনাস কোনো সংখ্যা থাকে ওইটা অবাস্তব। সহজ হিসাব জান, আরো সহজ করে দিলাম, রুটের ভিতরে যদি মাইনাস কোনো সংখ্যা থাকে, যেমন রুটের ভিতরে -273, এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। রুটের ভিতরে -7, এটা বাস্তব না অবাস্তব? যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে, অবাস্তব। রুটের ভিতরে 1620 মাইনাস আছে, এটা অবাস্তব। আর মাইনাস না থাকলে বাস্তব। এমন বুঝছেন কিনা? রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা অবাস্তব। সহজ হিসাব জান। এখন কার ভুল হবে? এখন আর ভুল হবে? রুটের ভিতরে মাইনাস থাকলেই অবাস্তব, রুটের ভিতরে মাইনাস থাকলেই অবাস্তব, আই যুক্ত থাকলেই অবাস্তব। এখন কি চিনতে কি সমস্যা হবে? রুটের ভিতরে মাইনাস থাকলেই অবাস্তব, রুটের ভিতরে কি যদি প্লাস মান থাকে তাহলে বাস্তব, আর আই যুক্ত থাকলে অবাস্তব। লুৎফর কি প্রশ্ন করছিলেন ওইটা তো আমি দেখি নাই, এমনি করবো বলেন। এখন দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করবো। বিশেষ এটা এক লাইনও করা যায়, আবার আমরা কয়েক লাইন দিয়েও করতে পারি। আগে আমি বেসিক বোঝাবো। এই 8টাকে আমরা আগের মতো দেখেন ভাঙতে পারি। এই 8টাকে ভাঙতে পারি কি -1 × 8, এখানে একটা গুণ চিহ্ন আছে, এটাকে আমরা এইটাই করতে পারি। 2টাকে -1 × 2 করতে পারি কিনা বলেন? এই লাইনের পরে এই লাইন কোনো পার্থক্য আছে? দেখেন এটাকে গুণ করেন, দেখেন -8, এটাকে গুণ করেন -8, কারণ আমরা ওই যে পড়ছিলাম I² = -1 বা I = √/-1। আমরা এটা কাজে লাগাবো, এই সূত্রটা কাজে লাগিয়ে এটা সমাধান করব। দেখেন পরের লাইনটা কি হবে? রুটটা ভেঙে দেবো, -1 × 8, এখানেও তো একটা রুট ছিল, এখানে -1 × √/2 হয়েছে। এখন দেখেন এই √/-1 মানে I, তাহলে I × √/8 ইন্টু এইটুকুর পরিবর্তে কি আসবে? I × √/2। এখন খেয়াল করে দেখেন I × I, তাহলে I² ইন্টু √/, দেখেন 8 × √/2, তাই না? ওই দুইটার উপরে রুট আছে, তাহলে I², এটা I² = কত? -1, তার মানে I² এর ভ্যালুটা হচ্ছে -1, আর এখানে হচ্ছে √/16। এখন দেখেন -1 × 4 × 16, তার মানে -4। এই অঙ্কটার অ্যান্সার। আমি এরপরে করবো এক লাইনে, এরপরে যেটা করবো এটা এক লাইনে। এটা আমি বেসিক বুঝাইলাম, হ্যাঁ। এই অঙ্কটা 95% স্টুডেন্ট পারে নাই। 44তম বিসিএসে যখন 41তম বিসিএস না, হ্যাঁ, যখন আসছিল 95% স্টুডেন্ট এটা পারে নাই। ঠিক আছে, এখন এইটা যারা মনে না রাখতে পারবেন, তাদের জন্য শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি হইতেছে, কোনো সংখ্যার সাথে যদি দেখেন, কোনো সংখ্যার ভিতরে যদি রুটের সাথে মাইনাস থাকে, রুটের পরে মাইনাস থাকে, ওইটার সাথে একটা আই গুণাকার আসবে। রুটের সাথে মাইনাস আছে, এটা রুটের সাথে মাইনাস আছে, তাহলে 8 × I, এটা রুটের সাথে মাইনাস আছে, তাহলে 2 × I। মানে √/- তুইলা দিতে একটা আই নিতে হবে, √/- তুইলা দিতে একটা আই নিতে হবে। এটা মনে রাখলেই হবে, √/ তুইলা দিতে একটা আই নিতে হবে, √/- তুলে দিতে একটা কি লাগবে? স্যার 49তম বিসিএসের জন্য বাংলা আর ইংলিশ আন্তর্জাতিক বাংলাদেশের বিষয়ের জন্য আপনাদের বুক 2টা পড়লে হবে। হ্যাঁ, আমাদের বুক 2টাও আপনি নিয়ে দেখেন, অসংখ্য প্রশ্ন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই যে আমি বুঝাইতেছি যে
এই যে সহজভাবে আমি আপনাদেরকে বোঝাই, এটা তুইলা দিতে পারবো কি দিয়ে? আই দিয়ে। এইটুকুর ভ্যালু এখানে -1ই ধরে নিতে পারেন যে এটার ভ্যালু হচ্ছে আই। হ্যাঁ, ওই কাজটি আমরা করছি। রুট ওভার এখানে দেখেন এইটা আমরা নিচ্ছি, এই মাইনাস এবং রুটের পরিবর্তে একটা আই নিচ্ছি। আবার এইখানে দেখেন 2 আমরা নিচ্ছি এবং মাইনাস এবং এটার পরিবর্তে, তাহলে আই ইন্টু আই স্কোয়ার ইন্টু কত রুট, কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু রুট থেকেই যাবে, শুধু আমরা এইটার উপরে কিন্তু রুট আছে। তাহলে এখানে কি হইতেছে 8 ইন্টু 2 16 আই স্কোয়ার। এই যে আমরা বলছিলাম আই স্কোয়ার ইকুয়াল -1, এটা মনে রাখতে হবে। তাহলে -1 ইন্টু কত 16, 8 দুগুণে কত 16, তার মানে কত -1 ইন্টু 4, তার মানে -4। এটা বুঝছেন কি না? হ্যাঁ, এখন আরেকটা বুঝাই, আরেকটা শর্ট টেকনিক, সহজ হিসাব, আরেকটা শিখাই, আরেকটা নিয়ম, যেটা হইতেছে একদম প্রশ্ন দেখে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে আপনারা প্রশ্ন দেখে অ্যান্সার দিতে পারবেন। যেমন এইটা নর্মালি কি আমরা প্লাসের সময় কমন নিতে পারি, মনে রাখবেন অবাস্তব সংখ্যা, দুইটাই অবাস্তব সংখ্যা না, এটা তো আমরা দিচ্ছি। অবাস্তব সংখ্যার সময় মাইনাস থেকে আমরা কমন নিতে পারি, অবাস্তব সংখ্যার সময় আমরা মাইনাস থেকে কমন নিতে পারি। যেমন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, দুইটা মাইনাস থেকে একটা মাইনাস আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে তার মধ্যে কী থাকতেছে, এদিকে 8 ইন্টু 2, তাহলে কত হয়েছে -16, তার মানে কত -4। বুঝছেন কি না? এটা হচ্ছে সবচেয়ে, মানে আমি যেভাবে বুঝাই পোলাই ভান্ডে 3টা নিয়মিত খাইলাম। যেমন আপনারা যদি বুঝে থাকেন এই অঙ্কটা, এই অঙ্কটা আপনারা করবেন, যে অ্যান্সার দিতে পারবেন তার নামটা, এই অঙ্কটা আপনারা করবেন। এটা একদম সহজ না, আইটা এর ঝামেলা নাই, এটার মধ্যে আইয়ের কোনো ঝামেলা নাই, কিন্তু এটা কিন্তু শর্টকাট নিয়ম, এটা যারা বুঝেছি এটা শর্টকাট। এটার অ্যান্সারটা একটু করেন। আল মমিন ইসলাম বলছেন -6, আল মমিন ইসলাম বলছেন -6, রাকিব মোল্লা বলছেন -6, অনন্য আক্তার মিলি বলছেন -6, হুমায়রা আক্তার। এখন বলেন যে এটা বুঝছেন কিনা আপনারা? এই যে এটা একজন বলছেন যে আরেকবার বলেন, দেখেন এই জিনিসটা আমি কিন্তু বুঝাইছি। এখন যদি সবাই খালি বলেন যে আরেকবার বলেন, তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ, আমি কিন্তু আগে যেতে পারবো না। হ্যাঁ, এত যদি আরেকবার বলেন, কারণ আরেকবার বললে তো আমার তো করাইতেই হবে, এটাই মাস্ট। আমি বলছিলাম যে নর্মালি প্লাস, মাঝখানে প্লাস থাকলে কমন যায়। একটা জিনিস মনে রাখবেন যে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে এটা বের করে নিয়ে আসতে পারি, দুইটা থেকে একটা, যখন এটা মাইনাস এটা মাইনাস দুইটা থেকে একটা মাইনাস কমন আসলো, তাহলে এখানে কী থাকছে, মাইনাস আমরা কমন নিয়ে নিছি, তাহলে থাকতেছে 18 আর এইটা থাকতেছে 2, রুটের ভিতরে মাঝখান তো কোন চিহ্ন আছে, √18 √2, তাহলে -18 দ্বিগুণে 36, এটা কিন্তু শর্টকাট। তাহলে কত -6, তাহলে কত -6। আব্দুল কাদের রেদওয়ান বলছে আমার নাম আগে আসার কথা, ঠিক আছে, আশা করি যে এটা ক্লিয়ার। এই একটা অঙ্ক নিয়ে দেখেন কতক্ষণ সময় কাটাইছে। এখন একটা জিনিস শিখাবো, সহজ জিনিস, অনুবন্ধী সংখ্যা। অনুবন্ধী সংখ্যাটা একদম সহজ জিনিস, অনুবন্ধী সংখ্যাটা যেমন 3 + 4i, এটা কি সংখ্যা একটু বলেন তো, এটা কি সংখ্যা? 3 + 4i এটা কি সংখ্যা ছিল? বাস্তব অবাস্তব? ঝর্ণা বলছেন আমার কমেন্টগুলো পড়েন না স্যার, জব ইংলিশ জব রাইজের নতুন বই কি বের হয়েছে? বের হয় নাই, বের হবে 10 তারিখের পরে, 10 তারিখ থেকে অর্ডার। এটা কি সংখ্যা সবার আগে বলছেন কে? এখন নীল আকাশ বলছেন, শাহাদত ইসলাম বলছেন, আল মুইদ হাসান বলছেন, সবাই একজনকে তো ভুল করছেন, নাজমুন নাহার বিথি বলছেন যে অবাস্তব। ও মাই গড, এত বড় ভুল করা যাবে না, এটা হচ্ছে জটিল সংখ্যা, কারণ এইটুকু অবাস্তব এইটুকু বাস্তব। এই অনুবন্ধী, এই জটিল সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা হবে জাস্ট অবাস্তব অংশ আগে চিহ্নটা চেঞ্জ করে দেবেন। এখানে কি আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিতে হবে। এটার অনুবন্ধী সংখ্যা হবে 3 - 4i। এখন আমি যদি বলি যে 2 - 7i, এটার অনুবন্ধী সংখ্যা কি হবে? অবাস্তব সংখ্যার আগের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে কি আছে 7i, 7 এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে 2 এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে।
সরি মাইনাসের জায়গায় +7i। তার মানে অনুবন্ধী সংখ্যা হচ্ছে যার অবাস্তব সংখ্যার আগের সংখ্যাটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বাইরে ভাই কমেন্ট পড়া কি গুরুত্বপূর্ণ? আপনি ক্লাস করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাকে আমি বুঝাইতে পারতেছি কিনা, আপনি বুঝতেছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সবার কমেন্টও পড়বো, একদিনে তো সবার কমেন্ট পড়া সম্ভব না, এটা তো আপনি জানেন। তাহলে এটা হচ্ছে আমরা অনুবন্ধী সংখ্যা আমরা চিনে ফেললাম। এখন আসেন আমরা দু একটা প্রশ্ন সমাধান করি, দেখেন তো এটা পারি কিনা। এই অঙ্কটা 29 নম্বর অঙ্কটা একটু খেয়াল করবেন যে এত জটিল সংখ্যাটির অনুবন্ধী সংখ্যা কোনটা, এইটার অনুবন্ধী সংখ্যা কোনটা দেখেন। সামনের নিবন্ধন তো 19তম নিবন্ধন, 19তম নিবন্ধনের বই আপনাকে পড়তে হবে, ওইটা আমাদের বের হয়ে গেছে। 19তম নিবন্ধনের বই আমাদের বের হয়ে গেছে, আপনি নিয়ে নিতে পারেন। ছোট্ট একটা বই, ওই একটা বই পড়লেই হবে, 270 টাকা দাম। এটা কি, এটার জটিল অনুবন্ধী সংখ্যা কোনটা? সবাই বলছেন যে খ নম্বর। আরিয়া ইসলাম বলছেন খ, মার্জিয়া, মেঘনা, মেহিমিয়া, সানজিদা, তারপরে মনিরা মুন্নি, জাহিদ আলম, এমডি সেতু, জেসমিন, সোমাইয়া সাদিয়া, সবাই কিন্তু বলছেন। তাহলে এটা কি হবে? ক নম্বর, কারণ এই যে এখানে প্লাস মাইনাস আছিল, এখানে প্লাস হবে। ওকে, এরপরে দেখুন তো এটা কেউ পারেন কিনা। 30 নম্বরটা, 30 নম্বর অঙ্কটা বলছে কোনটি বিশুদ্ধ অবাস্তব সংখ্যা। ওই যে আমি বলছিলাম খাঁটি অবাস্তব সংখ্যা কোনটা এখানে, কোনটি বিশুদ্ধ অবাস্তব সংখ্যা নয়, মানে খাঁটি অবাস্তব সংখ্যা না। নিচের এখানে কোনটা অবাস্তব সংখ্যা না, সহজ হিসাব যে এখানে কোনটা অবাস্তব সংখ্যা নয়। আমাদের বইগুলো যারা নিতে চান এখন সরাসরি হোম ডেলিভারি পাবেন, 01734519229 এই নম্বরে যোগাযোগ করলে একদম হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর অথবা আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে খুঁজ দিলেও পাবেন, কিন্তু এখানে দাম বেশি নেবে। ঠিক আছে, এটা কিন্তু সবাই পারছেন যে এইটা, কারণ এইটা বিশুদ্ধ অবাস্তব, এইটা অবাস্তব, এইটা অবাস্তব, কিন্তু এটা জটিল সংখ্যা। এটা কি সংখ্যা? জটিল সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে জটিল সংখ্যা। এখন শেষের দিকে, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, সহজ জিনিস পড়াবো, স্বাভাবিক বা ন্যাচারাল নম্বর। দেখেন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং বাস্তব সংখ্যার মধ্যে একটা মিল আছে। স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 0 অপেক্ষা বড়, 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 ডট, এখানে মাইনাস আসবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয়। ন্যাচারাল নম্বর, এন থেকে ন্যাচারাল নম্বর থেকে এন আসছে, যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা পরীক্ষার হলে আসতে পারে যে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কোনটা? স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কোনটা? 1, সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান 1 থেকে শুরু হয়েছে না, তার মানে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে 1। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হবে, যে কি 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা, 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যা। আরে ভাই দাম, বইয়ের দাম পড়ে, এখন বইয়ের দাম কেন? ক্লাস আমি শেষ করছি, ক্লাস শেষে সময় দেবো, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আজকে ক্লাস শেষে সময় থাকবো, 2 মিনিট সময় দেবো। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 0 অপেক্ষা বড় যে কোনো সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এটা মনে রাখতে হবে। 0 কিন্তু না, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা আসবে না, মাইনাস কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা আসবে না। 0 থেকে বড়, 0 থেকে বড় হইতেছে ধনাত্মক সংখ্যাগুলা, 0 থেকে বড় হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলা, এগুলাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এরপর আমাদের একটা জিনিস পড়বো, সে স্বাভাবিক সংখ্যা তো আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, এই যে পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যার মধ্যে একটা মিল আছে, পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যার মধ্যে একটা মিল আছে। পূর্ণ সংখ্যা হচ্ছে 0, দেখেন এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আপনি বলতে পারেন ভাই বাস্তব সংখ্যা আর পূর্ণ সংখ্যা তো এক হয়ে গেল। বাস্তব সংখ্যা তো আমি এইটাই বলছিলাম, তাই না? 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ থাকবে, বাস্তব সংখ্যার মধ্যে ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশগুলো বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। যেমন এই যে 0 এবং 1-এর মাঝখানে কি আছে? হাফ আছে, এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু এই হাফটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এখানে বলাই আছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনো ভগ্নাংশ আসতে পারবে না, শুধু আমান সংখ্যাগুলো, শুধু পূর্ণ সংখ্যাগুলো আসবে। তাহলে 0 পরে হাফ কিন্তু আসবে না, হাফ কিন্তু বাস্তব সংখ্যাতে যাবে, মানে ভগ্নাংশ বাস্তব সংখ্যাতে যাবে, আর ভগ্নাংশগুলা কি পূর্ণ সংখ্যাতে আসবে না। এই জন্য হইতেছে পূর্ণ সংখ্যার সংখ্যা কি? যে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে, অখণ্ড, অখণ্ড, এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা শব্দ আছে অখণ্ড সংখ্যাগুলোকে, অখণ্ড, অখণ্ড মানে কোনো সংখ্যাকে খণ্ড করা যাবে না, কোনো সংখ্যাকে কি করা যাবে না, কোনো ভগ্নাংশ থাকবে না। তার মানে আপনি কিন্তু মনে রাখতে পারেন একটা জিনিস, যে বাস্তব সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য একটা। বাস্তব সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা থাকবে, মানে ভগ্নাংশ থাকবে, আর পূর্ণ সংখ্যার মধ্যে পূর্ণ আপনি তো বুঝতে পারছেন যে পূর্ণ সংখ্যা মানে আমান সংখ্যাগুলা, আমানটা বুঝাইতেছে অখণ্ড যে সংখ্যাগুলা সবগুলা, তার মানে 0, 1, 2, 3 এবং এটা। তাহলে বুঝছেন? হ্যাঁ, যার কোনো ভগ্নাংশ নাই। গুড। আরে ভাই কন্যা রহমান 3 দিন 4 দিনেও ক্লাস দেব, সমস্যা নাই, কিন্তু এখন তো আমার বইয়ের কাজ চলে, এই মাসটা আমি ক্লাস দিতে পারবো না, এই মাসটা এইভাবে চলবে, এরপরের মাস ইনশাল্লাহ বেশি বেশি ক্লাস পাবেন, কোনো সমস্যা নেই, যখন সুযোগ পাবো তখনই ক্লাস নিয়ে নিব। এটা কে বোঝেন নাই বলেন? একটু বলেন সবাই, এটা ক্লিয়ার কিনা? এখন আসেন, এই যে পূর্ণ সংখ্যা 3 প্রকার। এই পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3 প্রকার। এই ধনাত্মকগুলাকে দেখেন কত সহজ, ধনাত্মকগুলাকে কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মকগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন থেকে শুরু হবে? সরি, 0 আসবে না, 0 বাদে। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ... এরপর হচ্ছে ঋণাত্মক শূন্য সংখ্যা। দেখেন ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, -2, -3, -4 ... আর 0 তো আলাদা একটা। 0 কিন্তু দেখেন 0 হচ্ছে এমন একটা সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। 0 কিন্তু ধনাত্মক ঋণাত্মক কোনোটাই পড়ে না, এ হচ্ছে স্বতন্ত্র একটা সংখ্যা। পরীক্ষার হলে আসতে পারে 0 কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা না। 0 হচ্ছে স্বতন্ত্র সংখ্যা, স্বতন্ত্র নিজের মতো আলাদা। 0 হচ্ছে আলাদা। এখন ক্লিয়ার কিনা এটা দেখেন তো? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0, এই বিষয়গুলো থেকে পরীক্ষার হলে প্রশ্ন আসবে। যে প্রশ্নগুলো আসবে এগুলো আমরা দেখে নিই। 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে দেখেন, 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে কি বলে? 0 থেকে বড়, 0 থেকে বড় আমি বলতে বুঝাইছিলাম, 0 থেকে বড় হইতেছে ন্যাচারাল নম্বর। 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয় কি? ন্যাচারাল নম্বর। আবার এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা যায়। সকল পূর্ণ সংখ্যার জেডকে, হ্যাঁ, জেড দিয়ে প্রকাশ করা হয়। সকল পূর্ণ সংখ্যার সেটকে, সরি এটা বলেছিল না, সকল পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। সকল পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে চিহ্নিত করা হয়। জার্মান ভাষায় জাহলাম শব্দের অর্থ থেকে এটা আসছে। ঠিক আছে? এখন দেখেন তাহলে এটা কি? 0 অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা যেগুলো ইউজ করি স্বাভাবিক সংখ্যা। এরপর আসেন এক কোন ধরনের সংখ্যা? দেখেন এক মৌলিক সংখ্যা, এক যৌগিক সংখ্যা, উভয়ই কোনোটি নয়। এক হইতাছে এটা, এক হইতাছে স্বতন্ত্র সংখ্যা, এক হচ্ছে আলাদা নিজের মতো আলাদা একটা সংখ্যা। এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। আবার বলতেছি, এক মৌলিক সংখ্যাও না, ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। এরপরে দেখেন স্বাভাবিক সংখ্যা সেটের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কি? আমি কি বলছিলাম? স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এটা থেকে শুরু হয়। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। এটা কিন্তু অনেকে 0 দিয়ে কিন্তু ভুল করবেন, 0 হবে না। স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে?
আরেকটা জিনিস একটু দেখেন, লাস্টের প্রশ্ন যে স্বাভাবিক সংখ্যার বর্গ কি সংখ্যা হবে। এটা যদি খেয়াল করে দেখেন, স্বাভাবিক সংখ্যা, আমি একটা স্বাভাবিক সংখ্যা নিলাম, সাপোজ স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে শুরু, তাহলে 1 নিলাম, এই 1টাকে বর্গ করলে আমি 1ই পাইতেছি। তার মানে স্বাভাবিক সংখ্যাকে আমি বর্গ করলে স্বাভাবিক সংখ্যাই পাইতেছি, স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে স্বাভাবিক সংখ্যাই পাওয়া যাচ্ছে। যেমন আমি 2 স্বাভাবিক সংখ্যা, এটাকে বর্গ করলাম 4 পাইতেছি, তার মানে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে স্বাভাবিক সংখ্যাই পাইতেছি। এখন আপনি বলতে পারেন 4 তো কি বিজোড় সংখ্যা, আবার 1 তো জোড় সংখ্যা, আপনি জোড়ও বলতে পারবেন না, বিজোড়ও, কারণ একবার জোড় আসবে একবার বিজোড় আসবে, এই জন্য স্বাভাবিক সংখ্যার বর্গ কি হবে, স্বাভাবিক সংখ্যা। মোটামুটি এই ছিল, এগুলো নিয়ে আসলে এত কথা বলা মানে অনেকেরই বেসিক দুর্বল, আমি বুঝে ফেলেছি। তো আজকে কিন্তু অনেক কথা বলছি, ছোটো মানে এটা সর্বোচ্চ 10 মিনিটের একটা টপিক। এটা আমি অন্য জায়গায় হলে 10 মিনিট পড়াইতাম, কিন্তু অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে এতক্ষণ মানে টানা অনেকক্ষণ কথা বলছি, পুরো 10টা বেজে গেছে। তাহলে বুঝছেন কি না? মোটামুটি আজকের ক্লাস আশা করি যে সবাই বুঝছেন। এখন বলেন কার কি প্রশ্ন আছে একটু বলেন কাইন্ডলি। জবমেদ বইটি কেন ফিরিয়ে দেবো ভাই? জবমেদ বইটা আমি যদি ফিরিয়ে দিতে যাই আমার কত লস হবে আপনি বুঝতেছেন। কোর্সে হয়তো 100 টাকা কম রাখা যায়, কিন্তু বইয়ে তো আমাদের আহামরি লাভ নেই, একটা বই বিক্রি হলে সর্বোচ্চ 50 টাকা লাভ হয়। এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন ভাই, এত কষ্ট করে পড়াইতেছি, আহামরি চিন্তা করেন না যে 500 টাকাতে ভর্তি হয়েছি ভাই কি এমন কিছুই না, পড়লেও যা না পড়লেও তাই। হ্যাঁ, প্রতিটি টপিক শেষে পরীক্ষা নেওয়া হবে। বলেন কার কি প্রশ্ন আছে একটু বলবেন। হ্যাঁ পরীক্ষা নিব, প্রত্যেকটা টপিক শেষে পরীক্ষা হবে। নেক্সট আমরা তো দিয়ে দিছি, কোন ক্লাসে কি পড়াবো এটা তো বলেই করা আছে, ওটা তো আমরা ক্লাসের আউটলাইন দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে হবে আপনার এই মৌলিক সংখ্যা। হ্যাঁ ডাইজেস্টে বাংলা সহ বাংলাদেশ বিষয়গুলি সবই আছে, কিন্তু ডাইজেস্টটা এমসিকিউ আকারে হওয়াতে বইয়ের পেজ হয়ে গেছিলো 800, এত বড় পেজ, বড় বই পড়তে ইচ্ছে হয় না, এই জন্য এটাকে কাইটে আমরা 2 ভাগ করছি, পার্ট 1 দিছি পার্ট 2 দিছি, আপনাদের পড়তে সুবিধা হবে। আর হিউজ পরিমাণ প্র্যাকটিস দেওয়া হয়েছে যাতে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি যেন কমন পান। ইংরেজি পরীক্ষার মানে প্রাইমারি সার্কুলার হলে স্যার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বুঝি নাই, প্রশ্ন হইল এত ছোট টপিক এতক্ষণ কেন? হ্যাঁ গুড, নিতাই ঘোষ এই যে জিনিসটা বলছে যে এত ছোট টপিক এতক্ষণ কেন, এটা কিন্তু আমিও কিন্তু হতাশ মানে আপনাদের বেসিক দেখে, মানে এই টপিকটা সর্বোচ্চ হলে 10 মিনিট আমি পড়াইতে পারতাম, কিন্তু এই যে আপনারা বুঝবেন না। আমি প্রথমে একটু বেসিকটা আমি একটু ধারালো করে নিচ্ছি, এরপরে কিন্তু এত ধীরে ধীরে আসলে পড়াইলে চলবে না। আবারও বলতেছি এত ধীরে ধীরে পড়াইলে চলবে না, এরপরে আমাদের অবশ্যই দ্রুত পড়তে হবে, কারণ আমাদের তো এইখানে আমাদের যে কোনো বই হোম ডেলিভারি নিলে 100 টাকা চার্জ, যে কোনো বইয়ের দামের সাথে 100 টাকা অ্যাড করবেন। নতুনটা নিলে ভালো হবে, ওয়াসিফ জাহেন। 2 পার্টি বের হবে 10 তারিখের মধ্যে। আগামী ক্লাসে মৌলিক সংখ্যা, আগামী ক্লাসে মৌলিক সংখ্যা পড়াবো। নতুন নিলে ভালো হবে এলিজাবেথ। আমাদের বই তো ভাই প্রতি বছর তো নতুন হয় না, দেখেন আমাদের বইটা 3য় সংস্করণ বের হয়েছিল 2023 সালে, এটা কত 2025 সাল শেষ হয়ে যাচ্ছে, 2023 সাল প্রায় 3 বছর পরে বের হইতেছে একটা বই, তাহলে তো বুঝলেন যে কী পরিমাণ আপডেট হইতেছে একটা বই। তো 3 বছর পরে 250-60 টাকাতে একটা বই কিনে আপনার লস হবে না, অনেক টাকা তো অনেক জায়গায় নষ্ট করে ফেলেন। ক্লাসের রেকর্ডগুলো তো পেয়ে যাবেন। ক্লাস আমি বাড়াবো, আবার তো বলতেছি আমি ক্লাস বাড়াই নেবো ভাই, কারণ আমি এরকম করে নিচ্ছি, এখন তো আপনারা জানেন যে আমি এই মাসটা একটু ব্যস্ত, এরপরেই ফ্রি, ইনশাল্লাহ ইচ্ছা মতো ক্লাস দিতে পারবো, সপ্তাহে 2টা 3টা 4টাও নিতে পারবো, কোনো সমস্যা নেই।
পিএইচডি শেষ করলে কি কোনো ভার্সিটিতে বা প্রতিষ্ঠানে লেকচার, পিএইচডি তো পিএইচডি করাই লাগে না। আপনি মাস্টার শেষ করলে ভার্সিটি বা প্রতিষ্ঠানের আপনি লেকচার হিসেবে জয়েন করতে পারবেন, আপনার যদি এরকম লবিন থাকে, রেজাল্ট যদি ভালো থাকে। পঞ্চম এডিশন আসবে 1.5 বছর পরে, জবমেট পঞ্চম এডিশন যারা বলতেছেন 1.5 বছর পরে, আরো 1.5 বছর মানে 2 বছর পরে এডিশন হয় আমাদের বই, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত। আর আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।